এই পৃথিবীর বুকে এমন অনেক রহস্যই লুকিয়ে আছে যা আমরা কল্পনাও করতে পারি না। কতটাই বা আবিষ্কার করতে পেরেছি আমরা। সৌদি আরবের আল খালি মরুভূমির বুকে সত্যিই কি লুকিয়ে আছে কোনো প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক অমিয় নস্করের কলমে আঁধার নগরী। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, অন্যান্য চরিত্রে রিনি, দেবাঞ্জন, রূপঙ্কর, অর্পিতা, কৌশিক, পার্থ, সৌম্যদীপ ও দীপ্তিমান। শুরু হতে চলেছে আজকের গল্প আঁধার নগরী। বিন্দু বিন্দু পিঁপড়ের গতিতে এগিয়ে চলেছে একটা দল। ধুধু মরুভূমির বুকে শো শো শব্দে বয়ে চলেছে উত্তপ্ত বাতাস। এখানে রাতের ম্রিয়মান আলোকরশ্মিতেও টেম্পারেচার প্রায় 43 থেকে 44 ডিগ্রির কাছাকাছি। দিনের আলোয় যা 50 থেকে 55 ডিগ্রিতে গিয়ে পৌঁছয়। তাই শত কষ্ট হলেও এই মরুভূমির বুকে অভিযান করতে হলে এই মধ্যরাতেই করতে হবে, কারণ এই সময়ের মতো উপযোগী সময় আর পাওয়া যায় না। তাই অকান্ত নগরী কিংবা নারকীয় সভ্যতার সহস্র বছরের ইতিহাস উদ্ঘাটন করতে একদল মানুষ হাতে টর্চ লাইট নিয়ে বৃহৎ মরুভূমির বুকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জোনাকির মতো আর্কিওলজিক্যাল সার্ভে করে চলেছে। এমন সময় হঠাৎ টিমের মধ্যে থেকে একজন বলে উঠল, দেখ ভাই দেখ, সামনে ওই বালির স্তূপের মধ্যে কি যেন একটা চকচক করছে। বিস্ময়ের প্রত্যুত্তরে আরও একজন উত্তর দিয়ে বলল, চল আরও একটু এগিয়ে গিয়ে দেখি। এই বলে তারা আরও বেশ খানিকটা এগিয়ে চলল সেই স্তূপাকৃত বালু রাশির দিকে, এবং সেখানে গিয়েই তারা দেখল একটা ছোট খিড়কির মতো দরজা সেই বালি স্তূপের দেওয়ালে চকচক করছে। দেখেই বোঝা যায় এ দরজা বহু প্রাচীন কোনো এক কাঠের উপর কারুকার্য করা দরজা। দলের মধ্যেই একজন তা দেখে চিৎকার করে বলে, এই তো পেয়ে গেছি, এতক্ষণে আমরা বোধহয় পেয়ে গেছি। কিন্তু তার এমন চিৎকার শুনে অন্ধকার মরুভূমির বুকে অনতি দূর থেকে কেউ যেন একজন বিভৎস সুরে বলে উঠল, আজ শয়তান জাগবে, আজ আমি শয়তান জাগাবো, উন্মুক্ত করে দেব নরকের দ্বার। কিন্তু মরুভূমির বুকে রাত বিরেতে প্রাচীন নগরী অনুসন্ধানকারী এই দল কিছু একটা খুঁজে পাওয়ার আনন্দে ওই বিভৎস হাসি বেমালুম এড়িয়ে গেল, এবং সেই প্রাচীন দরজা ঠেলে ভিতরে ঢুকতেই সবাই যেন পা পিছলে পড়ে গেল কোনো এক অজানা অন্ধকার গুহায়। সুচরিতা একটু ব্যতিব্যস্ত হয়ে ক্যাম্পাসের কয়েকটা রুমে বিনোদকে খোঁজাখুঁজি করার পর লাইব্রেরিতে এসে ঢুকল। তার জুতোর খটখটে আওয়াজে খুব ভালো করেই বোঝা যাচ্ছে সে বিনোদকে খুঁজতে খুঁজতে প্রায় বিরক্ত হয়ে পড়েছে। তারপর লাইব্রেরিতে বিনোদকে বসে থাকতে দেখে সুচরিতা একটু চাঞ্চল্যতা নিয়ে বলল, এ কি, তুমি এখানে বইতে মুখ গুজে বসে আছো, আর আমি কখন থেকে তোমাকে খুঁজছি। কথাগুলো সুচরিতা বেশ রাগান্বিত হয়েই বলে ফেলল। ফলত তাই আর বিনোদের বুঝতে অসুবিধে হলো না যে সুচরিতা বেশ রেগে আছে। তাই সে নরম সুরে সুচরিতাকে বলল, কি হয়েছে, এমন রেগে আছো কেন? রেগে থাকবো না তো কি করবো শুনি? আজ কত তারিখ তোমার মনে আছে? বিনোদ হঠাৎ করে তারিখ স্মরণ করতে গিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আজ আজ কত তারিখ? এই রে, যা ভুলে গেছি। রাগ করো না প্লিজ, আসলে তুমি তো জানো আমি এই প্রজেক্টটা নিয়ে বেশ চিন্তিত আছি। লাইব্রেরিতে বই ঘাঁটছিলাম, ঘেঁটে বের করার চেষ্টা করছিলাম ওই পুরনো অনাবিষ্কৃত নগরী কোন দেশের মধ্যে থাকতে পারে। আজ জানুয়ারি মাসের 24 তারিখ,
আজ আমাদের সম্পর্কের 4 বছরের বর্ষপূর্তি, আর তুমি এই প্রজেক্টের কাজের জন্য তা ভুলতে বসেছো। আর ঠিক 2 মাস পর আমার জন্মদিন, সেটাও কি তখন তুমি এই কাজের চাপে ভুলে যাবে? না সুচরিতা, এমনটা হবে না। তাছাড়া আমি ঠিক করেই রেখেছিলাম আজ ক্যাম্পাস থেকে বেরিয়ে তোমাকে নিয়ে গঙ্গার ধারে বেড়াতে যাব। সেখানে আমাদের ভালোবাসার বর্ষপূর্তি পালন করব। যদিও কাজের চাপে একটু ভুলে গিয়েছিলাম, সরি, আর রাগ করো না। এই কথাটার মধ্যে দিয়েই সুচরিতার সমস্ত রাগ অভিমান গলে জল হয়ে গেল। সে উৎফুল্ল সুরে বলল, সত্যি তুমি আমাকে নিয়ে গঙ্গার ধারে যাবে? হ্যাঁ, যাব তো। কি মজা! অনেক দিন পর আবার তোমার হাত ধরে সন্ধ্যার পড়ন্ত আলোয় গঙ্গার ধারে বসতে পারবো। আর হ্যাঁ, তখন যে মুখ বুজে বই পড়ছিলে, কিছু কি অনুমান করতে পারলে? মানে ওই অনাবিষ্কৃত নগরী কোন দেশে থাকতে পারে? এবার বিনোদ খানিকটা সিরিয়াস হয়ে বলল, কতগুলো বই ঘেটে দেখে শুনে যা বুঝলাম, ওই অনাবিষ্কৃত নগরী সৌদি আরবের কোনো এক স্থানে পেতে পারি। কিন্তু এত বড় দেশের মধ্যে কোথায় যে সেই নগরীর ধ্বংসাবশেষ চাপা পড়ে আছে তা কি করে বুঝব? এটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, তুমি দেখো এই বইটা, এই কটা লাইন পড়লে তুমিও বুঝতে পারবে। কই দেখি দেখি কি লেখা আছে। এই বলে সুচরিতা বইটা হাতে নিয়ে সেই লাইনটা পড়তে শুরু করে। হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার সম্পর্কে আমরা জানতে পারি ওই সভ্যতা আবিষ্কারের পর। আচ্ছা, যদি না দয়ারাম সাহানি ও রাখালদাস বন্দ্যোপাধ্যায় এই সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করত, তাহলে এই সভ্যতা সম্পর্কে আমরা কিছুই জানতে পারতাম না। ঠিক এই রকম বহু সভ্যতা আজও অনাবিষ্কৃত হয়ে পড়ে আছে, যার সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তবে অনুমান করা যায় সৌদি আরবের বুকে এইরকম এক অকাল্ট নগরী বা শয়তানি সভ্যতা ছিল, যারা ছিল শয়তানের উপাসক। তবে এই সভ্যতা আজও অনাবিষ্কৃত। লেখাটা পড়ে সুচরিতা বিনোদের চোখের দিকে তাকালো। বিনোদও দেখল তার দিকে। হঠাৎ বিনোদ কিছু একটা রহস্যের জট মনে মনে খুলতে পেরে সুচরিতাকে বলল, একটা দারুণ লজিক আমার মাথায় এসেছে, শুনবে? লজিক? কি লজিক বলো দেখি। দেখো, পুরনো সেই অনাবিষ্কৃত সভ্যতা যেহেতু অনুমান করা যায় অকাল্ট সভ্যতা, তাই এটাও তো হতে পারে তারা তাদের জীবনযাপন সাধারণের থেকে অনেকটা দূরে সরে এসে নির্জন মরুভূমিতে বালিয়াড়ির পাদদেশে স্থাপন করেছিল এবং শয়তানের শক্তি আরাধনার মধ্যে দিয়ে সেখানে থাকতে তাদের খুব একটা অসুবিধা হতো না। কিন্তু সাধারণ মানুষ অতিরিক্ত তাপমাত্রার কারণে সেই মরুভূমিতে কখনো আসতো না, আর অকাল্ট জনজাতি সম্পর্কে কিছু জানতও না। অর্থাৎ বলতে চাইছি যে সাধারণ মানুষের থেকে দূরত্ব বজায় রাখার জন্য তারা মরুভূমির মতো স্থান তো ব্যবহার করতেই পারে। সবটা শুনে সুচরিতা বলল, হ্যাঁ, এমনটা হতেও পারে। তবে সৌদি আরবে মরুভূমি ছাড়াও বহু পাহাড় ও পাথুরে গুহা ছিল, ফলত তারা মরুভূমি ছাড়াও পার্বত্য এরিয়াতেও তো নগর স্থাপন করতে পারে, কি তাই তো? হ্যাঁ, পারতো, তবে তার সম্ভাবনা একটু কম, কারণ তারা শয়তানের আরাধনা করত। আর পার্বত্য এরিয়াতে সাধারণ মানুষ ঘুরতে আসতো একটা অকাল্ট জাতি খুব ভালো করে জানে, তাই তারা এমন স্থান নির্বাচন করবে যেখানে সাধারণ মানুষ যায় না। হ্যাঁ, সে ঠিক। তবে সৌদি আরবের বুকে এমন কোনো জায়গা আছে যেখানে সাধারণ জনজীবন যায় না? আছে, একটা জায়গা আছে। আমার অনুমান যদি ভুল না হয়, তবে ওই অকাল্ট নগরীর ধ্বংসাবশেষ আমরা ওখানেই পাবো। তাই নাকি? কোথায় জায়গাটা বলো তো? জায়গাটা হলো সৌদি আরবের আর রুব আল খালি মরুভূমি। এটা খালি এলাকা নামেও পরিচিত। এটা বিশ্বের বৃহত্তম বালুময় মরুভূমিগুলির একটি। এটি আরব উপদ্বীপের দক্ষিণ তৃতীয়াংশে অবস্থিত। দক্ষিণ সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনের অংশবিশেষ এই মরুভূমিতে পড়েছে। মরুভূমিটির আয়তন 6,50,000 বর্গ কিলোমিটার
যা বাংলাদেশের আয়তনের প্রায় 4.5 গুণ। অত্যন্ত উত্তপ্ত ও বসবাসের অযোগ্য এই মরুভূমিতে কোনো লোকজন বাস করে না। এমনকি দুঃসাহসী আরব বেদুইনরাও কেবল এর প্রান্ত সীমাতেই বিচরণ করে থাকে। বিংশ শতাব্দীর মাঝামাঝি পশ্চিমা অভিযাত্রীরা মরুভূমিটি ঘুরে দেখতে শুরু করেছিলেন। এখানে তাপমাত্রা দুপুরের দিকে 55 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, আর এখানকার বালিয়াড়িগুলি 300 মিটারেরও বেশি উঁচু হয়ে থাকে। সম্ভবত গোটা পৃথিবীতেই এটি জীবনের জন্য সবচেয়ে প্রতিকূল অঞ্চল। কিন্তু তা সত্ত্বেও পুরো মরুভূমি জুড়েই বিভিন্ন ধরনের স্থানীয় উদ্ভিদ ও পশু পাখির দেখা মেলে, যা বিজ্ঞানীদের জন্য একটি বিস্ময়ের বিষয়। যেখানে এমন সবুজ প্রাণের সৃষ্টি হয়, আমার বিশ্বাস ওর নিচেই বালিতে চাপা পড়ে আছে অকাল্ট নগরী। বিনোদের মুখে সবটা শুনে সুচরিতাও খানিক বিস্মিত হলো। সে কি বলবে তা বুঝতে পারল না। দুজনেই খানিকক্ষণ পুরোপুরি চুপচাপ। লাইব্রেরি রুমের খোলা জানলা দিয়ে শীতের মিঠে রৌদ্র এসে পড়েছে লম্বা লম্বা বেঞ্চগুলোর উপর। জানলার ওপাশে একা দাঁড়িয়ে থাকা অর্জুন গাছে সবে সবে কোকিল ডাকতে শুরু করেছে, অর্থাৎ খুব শিগগিরই বসন্ত আসছে। এমন সময় হঠাৎ বিনোদের চোখ চলে গেল লাইব্রেরির পুরনো বইপত্রের তাকের দিকে। সেখানে তক্ষক সাপের মতো বড় একটা টিকটিকি টিকটিক করে শব্দ করে ডাকছে। তৎক্ষণাৎ সুচরিতা বলল, দেখো দেখো, টিকটিকি ডাকছে, অর্থাৎ তোমার কথা 100% সত্যি হওয়ার সম্ভাবনা আছে। চলো তাহলে আমরা ওই অনাবিষ্কৃত নগরী আবিষ্কার করতে বেরিয়ে পড়ি, কি বলো? এমন সময় ক্যাম্পাসে 11:30টার ক্লাস শেষের ঘণ্টাটা বেজে উঠল। দৌড়তে দৌড়তে বিনোদ ও সুচরিতার খুব কাছের একজন বন্ধু তুহিন এসে হাঁপ ছেড়ে বলল, এ কি রে, তোরা এখানে? আমি তোদেরকে কখন থেকে খুঁজছি। চল চল, তাড়াতাড়ি চল। AKR স্যারের আজ শেষ ক্লাস। উনি আজ বোধ হয় আর্কিওলজিক্যাল সার্ভের ওই অকাল্ট নগরী আবিষ্কারের কিছু তথ্য দিতে পারেন। তাড়াতাড়ি চল। হ্যাঁ, তাড়াতাড়ি চল ভাই, আজ AKR স্যারের ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট। এই বলে তিনজনই ক্লাসের দিকে চলে গেল। আর্কিওলজিক্যাল বিভাগে উৎকৃষ্টতম কোনো এক আবিষ্কারের আশায় বিনোদ উদ্বিগ্ন। তাই আর্কিওলজি নিয়ে মাস্টার্স করার সুবাদে আজ তার কাছে এই আবিষ্কারের সুযোগ এসে উপনীত হয়েছে, এবং বিনোদ সেই সুযোগকে মোটেই হাতছাড়া করতে চায় না। সে জানে যদি এবারের এই প্রজেক্টেও সাফল্য পায় তবে ওর নাম সারা দেশে খ্যাতির শীর্ষে উপনীত হবে। তখন বিনোদ হয়ে যাবে একজন নাম করা আর্কিওলজিস্ট। তবে বসে থাকলে তো আর স্বপ্ন পূরণ হয় না। তাই সে যতক্ষণ সময় পায় ওই অকাল্ট নগরীর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার সম্ভাব্য স্থান বইপত্র ঘেঁটে ভূগোলকে চিহ্নিত করে রাখে। প্রতিদিন তার অনুমান পরিবর্তন হয়। কখনো সে মনে করে অকাল্ট নগরীর ধ্বংসাবশেষ পাকিস্তানে পাওয়া যাবে, কখনো ভাবে উজবেকিস্তান, আবার কখনো ভাবে কাজাকিস্তান, নতুবা ইরাকের কোনো এক অঞ্চলে পাওয়া যাবে। কিন্তু আজ লাইব্রেরির বিভিন্ন বইপত্র দেখে বিনোদ একটা নতুন দেশ, নতুন সন্ধানের কথা জানতে পেরেছে, সৌদি আরব। বিনোদের ধারণা হয়েছে যদি অকাল্ট নগরী থেকেই থাকে তবে তা ওই সৌদি আরব কান্ট্রিতেই আছে। এদিকে এতক্ষণে প্রফেসর AKR স্যার লেকচার দিতে শুরু করেছেন। মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ মাই লাস্ট ক্লাস। আর এই 4 মাস ধরে তোমাদেরকে যে অকাল্ট নগরীর কথা আনুমানিকভাবে আমি পড়িয়ে এসেছি, এবার সেই অনাবিষ্কৃত নগরী আবিষ্কারের পালা। কি তোমরা প্রস্তুত তো? ইয়েস স্যার, আমরা সবাই প্রস্তুত। আচ্ছা বেশ, তবে তোমরা মোট 20 জন স্টুডেন্টস 4টে দলে বিভক্ত হয়ে যাবে। কোন কোন টিম কোন কোন কান্ট্রি চুজ করছো তা আমাকে জানাবে। আমি সেভাবেই তোমাদেরকে পাসপোর্ট বানিয়ে দেব। তবে কোন কান্ট্রিতে যাবে সেটা তার পড়াশোনা ও অনুমানের উপর নির্ভর করছে, কারণ কোন কান্ট্রিতে ওই নগরীর ধ্বংসাবশেষ মিলবে তা সঠিকভাবে আমরা কেউই জানি না। তাই সো ভেরি মাইন্ডসেট টু চুজ দিস কান্ট্রি। এসব কথা বলে ক্লাস শেষ করেই প্রফেসর AKR রুম থেকে বেরিয়ে গেলেন। এরাও 5 জন 1:30টায় ক্লাস শেষ করে কথাবার্তা বলতে বলতে ক্যাম্পাসের ক্যান্টিনে এসে খেতে বসেছে। খেতে খেতে 5 জনের মধ্যে চলছে আলোচনা পর্ব। বিনোদ, সুচরিতা, তুহিন, এদের টিমে যুক্ত হয়েছে আরও 2 জন সহপাঠী, বিথিকা ও রাহুল। বিনোদ ও সুচরিতার মতো বিথিকা ও রাহুল একে অপরকে ভালোবাসে। কবে থেকে তাদের প্রেম তা জানি না, তবে এটুকু দেখেই বোঝা যায়
যে তারা একে অপরকে মন থেকে পেতে চায়। তাদের একে অপরের চোখে দুজন দুজনার প্রতি অগাধ বিশ্বাস ও শ্রদ্ধা। বিথিকা খুব লাজুক নম্র স্বভাবের মেয়ে। সে নরম সুরে বলল, আজ থেকে তাহলে আমরা দুজনও তোদের টিমে যুক্ত হলাম। আর হ্যাঁ, তোরা কোন দেশ নির্বাচন করলি? বিনোদ বলল, আমি সব ঠিক করে ফেলেছি। নিজে হাতে একটা মানচিত্র, ওই পথ নকশা টাইপের একটা বানিয়েছি। তোরা চিন্তা করিস না, তোদেরকে সব বলবো, সবটা জানাবো। আজ রাতেই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে সেখানে আমরা 5 জন এসব বিষয়ে আলোচনা করে নেব। এখানে আলোচনা সম্ভব নয়, কারণ আদার্স কেউ শুনে ফেললে সমস্যা আছে, বুঝলি? তাই এসব কথা এখানে আলোচনা না করাই ভালো। বিনোদের মুখে সবটা শুনে রাহুল বলল, হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস। এসব কথা এরকম ওপেন ফোরামে আলোচনার বিষয় নয়। তাছাড়া ওই অকাল্ট নগরের ধ্বংসাবশেষ যদি আমরা খুঁজে পাই, তবে তা এক বিস্ময়কর আবিষ্কারের তালিকাভুক্ত হবে। তাই এত সহজেই এসব আলোচনা আদার্স লোকজনকে শুনতে দেওয়া যাবে না। এইভাবে কথাবার্তার মধ্য দিয়ে তাদের 5 জনের খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষ হয়ে এলো। ঘড়ির কাঁটা সরে গেল বেলার ঘরে। এতক্ষণে তুহিন বলল, চল, আমাদের তো খাওয়া শেষ হলো, এবার তবে আমরা কজন একটু গঙ্গার দিকটায় ঘুরে আসি। আচ্ছা বেশ, চল না যাই। আচ্ছা তোরা চল, আমার একটা দরকার আছে, সেটা মিটিয়ে আমি এক্ষুনি আসছি। শীতের পড়ন্ত বেলায় সূর্য যখন শহরের ইট কাঠ পাথরের উঁচু উঁচু ইমারতগুলোর পেছনে ঢাকা পড়ে গেছে, পথে ঘাটে আলো আঁধারি মুছে দিতে জ্বলে উঠেছে আর্টিফিশিয়াল চাঁদের ঝকঝকে আলো, সেই ঝাঁ চকচকে শহুরতাকে দূরে ঠেলে 4 জন বন্ধু এগিয়ে চলল গঙ্গা পাড়ের মুক্ত হাওয়ায়, মুক্ত বিহঙ্গের মতো নিজেদেরকে শ্রান্ত করতে। তখন গঙ্গা পাড়ের কালী মন্দিরে সন্ধ্যাকালীন আরতি শুরু হয়েছে। নদীর পাড়ের উঁচু কংক্রিটের বেদিতে দুজোড়া প্রেমিক প্রেমিকা পরস্পরের থেকে কিছুটা তফাতে বসে নিজেদের মনের কথা বলছে। সুচরিতা বিনোদকে বলল, আবার কতদিন পর তোমার হাত ধরে তোমার কাঁধে মাথা রেখে নদীর পাড়ে বসার সুযোগ হলো। ভালোবাসি তোমাকে, অনেক অনেক ভালোবাসি। হ্যাপি 4th অ্যানিভার্সারি মাই লাভ। শুধু 4 বছর নয়, আমরা যেন এই রকম ভাবে 4 যুগ পাশাপাশি থাকতে পারি। বিনোদ নরম সুরে সুচরিতার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, এ হাত যখন একবার ধরেছি, এ হাত আর ছাড়বো না। যুগ যুগান্তর তুমি তো শুধু আমার। সুচরিতা, লাভ ইউ। আজ প্রেমবার্ষিকীর এই 4th বছরে এই নাও, তোমাকে 4টে লাল গোলাপ দিলাম, আর নিজেকেও অর্পণ করলাম তোমার প্রেমের কাছে। আমাকে আগলে রেখো। হঠাৎ পেছন থেকে একটা সেলিব্রেশন সেল ফাটিয়ে তুহিন চিৎকার করে বলল, হ্যাপি লাভ অ্যানিভার্সারি বন্ধুদয়। তুহিনের সাথে সাথে রাহুল ও বিথিকাও নিজেদের গল্প কথা ফেলে রেখে এই উদযাপনে সামিল হয়েছে। হ্যাপি লাভ অ্যানিভার্সারি বন্ধু, ভালো থাকিস দুজন। সুচরিতা হঠাৎ এমন সারপ্রাইজে খুশি হয়ে বলে উঠল, হ্যাঁ রে, তুই যে বলে তোর কি একটা দরকার আছে সেটা মিটিয়েই আসছিস। আচ্ছা আচ্ছা, তোর তার মানে এই সব দরকার ছিল। কেমন সারপ্রাইজ দিলাম বল? তবে সব আমার আর ওই বিনোদের প্ল্যান। নিয়ে নে, আর দেরি করিস না, কেকটা কাট দেখি দুজনে। তারপর সেদিন সন্ধ্যায় লাভ অ্যানিভার্সারি সেলিব্রেশন সেরে সবাই যে যার মতো বাড়ি ফিরে গিয়েছিল। সন্ধ্যায় বিনোদ পুরো টিমের সাথে হোয়াটসঅ্যাপ আলোচনা করে অভিযানের জন্য নির্বাচন করল সৌদি আরব এবং তা মেইল করল প্রফেসর AKR এর কাছে। এরপর কেটে গেছে প্রায় 1 পক্ষকাল। এখন তারা 5 জন শুধুমাত্র পাসপোর্টের অপেক্ষা করছে। পাসপোর্ট পেলেই তারা বেরিয়ে পড়বে এক অজানার সন্ধানে, যেখানে তাদের উদ্দেশ্য আবিষ্কার। কোনো এক অনাবিষ্কৃত নগরী আবিষ্কৃত হওয়ার আশায় বসে আছে, যা বহু বছর আগের শয়তানি সভ্যতা। তার মধ্যে একদিন হঠাৎ বিনোদের মোবাইলে AKR স্যারের কল এলো। ফোন রিসিভ করতেই ফোনের ওপার থেকে স্যার বললেন, হ্যাঁ বিনোদ, কংগ্রাচুলেশনস, তুমি টিম নিয়ে রেডি হও, তোমাদের পাসপোর্ট রেডি হয়ে গেছে, যে কোনো মুহূর্তে হাতে পাবে, কেমন? এই কথা শোনার পর বিনোদ হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ভয়েস মেসেজ সেন্ড করে, বন্ধুগণ, পাসপোর্ট পেয়ে গেছি। অভিযানে যাওয়ার জন্য তোমরা রেডি হও, পোশাক ও প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নাও।
অতঃপর ফেব্রুয়ারি মাসের 22 তারিখে তারা বিমানে চেপে সৌদি আরব রওনা দিল। সৌদি আরবের বাদশাহ খালিদ বিমানবন্দরে নেমে বিনোদ নিজের ব্যাগ থেকে মানচিত্রটা বের করে বলল, এখান থেকে এখনো প্রায় 150 কিলোমিটার দূরে একটা মরুভূমির পাদদেশ। সেখানে একটা গ্রাম আছে, গ্রামটির নাম খালি গ্রাম। আর ওই গ্রামের পর থেকেই আল খালি মরুভূমির সূচনা। তারপর 6.5 লক্ষ বর্গ কিলোমিটার সেই মরুভূমির বিস্তৃতি। তাহলে আমাদের এখন কি করণীয়? এখন সময় হয়েছে বিকেল 3:30। তাই সন্ধ্যার আগে যে করে হোক ওই খালি গ্রামে আমাদের উপস্থিত হতেই হবে এবং ওখানেই কোনো একটা লোকের বাড়িতে থাকার ব্যবস্থা করতে হবে। শুনেছি গ্রামে এখন আর লোকজন তেমন থাকে না, প্রায় সব বাড়ি ঘরই ফাঁকা পড়ে আছে। তাহলে আর একদম দেরি করিস না ভাই, তাড়াতাড়ি একটা গাড়ি ব্যবস্থা কর। এইসব বলতে বলতে একটা 4 চাকা গাড়ির ড্রাইভারকে বিনোদ ইংরেজিতে জিজ্ঞেস করলো, আমরা 5 জন আলখালি মরুভূমির নিকটস্থ খালি গ্রামে যাব, নিয়ে যাবেন? ড্রাইভারটা সবটা শুনে উপর নিচে মাথা দুলিয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। সবাই পরপর নিজেদের ব্যাগপাত্রা গুছিয়ে গাড়িতে উঠে পড়ল। গাড়ি ছাড়ল। নতুন দেশ, নতুন শহর। গাড়ির বন্ধ কাঁচের দিকে চেয়ে রইল 5 জন। চেয়ে চেয়ে দেখতে থাকলো সৌদি আরবের চারিদিকের দৃশ্য। গাড়িতে ধিমি তালে বেজে চলেছে একটা উর্দু গজল। সেই গজলের সুরে মাথা দোলাতে দোলাতে বিথিকা, রাহুল, সুচরিতা 3 জনই ঘুমিয়ে পড়েছে। তুহিন আর বিনোদ গাড়ির কাঁচের আবছা দৃষ্টিতে বাইরের দিকে চেয়ে রয়েছে আগের মতনই। উঁচু উঁচু ইমারত পেছনে ফেলে গাড়িটা ছুটে চলেছে শহরের বুক চিরে। প্রায় 150 কিলোমিটার রাস্তা, তাই খালি গ্রাম পৌঁছতে তাদের বেশ সময় লেগে যাবে। এমন সময় বিথিকার ফোনে একটা অজানা নাম্বারে কল আসে আর রিংটনে বেজে ওঠে একটা পরিচিত হিন্দি গান। তৎক্ষণাৎ গাড়ির ড্রাইভারটা বলে ওঠে, आप लोग हिंदी समझते हो? बिल्कुल, बहुत अच्छे से समझते हैं। ড্রাইভারটা এবার যেন খুব উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো, अरे आप लोग भी हिंदी भाषी हो? नहीं, हम लोग बांग्ला भाषी हैं। हम लोग भारत के पश्चिम बंगाल में रहने वाले हैं। अच्छा, मैं भी भारत से ही हूँ। मेरा नाम अकबर है। यूपी से हज करने के लिए यहाँ आया था और मैं देश लौटा नहीं। लेकिन आप लोग यहाँ पे कोई काम पे आए हो क्या? हम सब स्टूडेंट हैं, एजुकेशन पर्पस में आर्कियोलॉजिकल सर्वे करने आए हैं। बहुत बढ़िया, बहुत बढ़िया। अच्छे से काम करना और कोई ज़रूरत पड़े तो मुझे कॉल करना। मेरा 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 नंबर ले लो। হঠাৎ দেশ ছেড়ে এতটা দূরে একটা ভিন্ন দেশে কাজের সূত্রে এসেও এমন কাকতালীয়ভাবে একজন ভারতীয়র সাথে দেখা হয়ে যাবে, সে কথা না ড্রাইভার আকবর জানতো না সে কথা তুহিন জানতো। তবে এমন দেখা হওয়াতে দুই তরফেই একটা ভালো লাগা বোধ কাজ করে গেল। তাই বিভিন্ন রকম কথাবার্তায় তাদের গাড়ির মধ্যে নিস্তব্ধতা তো কাটলই, এমনকি 4 ঘন্টার পথ জার্নিটাও যেন বিনা বোরিংয়েই সমাপ্ত হলো। অতঃপর অন্ধকার মাখা একটা পথের শেষে এসে 4 চাকাওয়ালা গাড়িটা থামল। সবাই যে যার ব্যাগপত্র নিয়ে গাড়ি থেকে নামতেই অনতি দূরে দেখতে পেল একটা বিস্তীর্ণ জায়গা জুড়ে কতগুলো ছোট ছোট ঘর। সেখানে বোধহয় ইলেকট্রিসিটি নেই। সেই ঘরগুলো থেকে টিমটিম একটা আলোর অস্বচ্ছ রেখা কিছুটা দূরে এসেই গাঢ় অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। চারিদিকটা কেমন যেন নিস্তব্ধ। রাতের ঝিল্লি পোকার চিৎকার আর শ্মশানপুরীর মতো সৌদি আরবের এমন গ্রাম দেখে বিথিকা বলল, আমরা কোথায় চলে এলাম? ভাই বিনোদ, এখানে তো এলাম ঠিক কথা, কিন্তু এখানে থাকবো কোথায়? বিনোদ এতক্ষণে ব্যাগ থেকে সেই ম্যাপটা বের করে আবারও একবার দেখে নিল। পরিকল্পনা মতো ঠিকঠাক জায়গায় এসেছে কিনা সেটা একবার যাচাই করে নিল। তারপর রাহুলের কথায় উত্তর দিতে যাবে এমন সময় ড্রাইভার আকবর বলল, तुम लोगों का यहाँ पे रहने का बंदोबस्त है ना? नहीं, देखो ना भैया, तुम कुछ बंदोबस्त कर सकते हो क्या? ठीक है, तुम लोग यहाँ पे ठहरो। मैं फकीर मियाँ से बात करके अभी आया। এই বলে গাড়ির কাছে তাদেরকে দাঁড় করিয়ে রেখে একটা সরু অন্ধকারের পথ বেয়ে আকবর এগিয়ে গেল সেই টিমটিমে আলোর উৎসস্থলগুলির দিকে। এদিকে ধীরে ধীরে রাতের গভীরতা বৃদ্ধি পেয়েছে। ভারতের মাটিতে রাতের যেমন শরীর, যেমন নেশা,
সৌদি আরবেও রাত সেই একই রকম, কোনো রকম পার্থক্যই লক্ষ্য করা যায় না। তবে স্বদেশে রাত্রির যে মায়া আছে, ভিন দেশে তা নেই। সবটা কেমন যেন অবাস্তব বলে মনে হচ্ছে। পাঁচজন অন্ধকারে গাড়ির পাশে ব্যাগপত্র রেখে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করেই বিকট ঘ্যাস ঘ্যাসে সুরে বয়ে আসা একটা আওয়াজ শুনতে পেল। পাঁচজনে এতক্ষণে দক্ষিণের খালি গ্রামের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। এতক্ষণে পূর্ব দিক থেকে এই অস্বাভাবিক একটা সুর তাদের কানে যেতে তারা কেমন যেন ভয় পেয়ে গেল। তৎক্ষণাৎ ব্যাগ থেকে একটা টর্চ বের করে এগিয়ে গেল সেই আওয়াজের দিক অনুসরণ করতে করতে। এতক্ষণে পাঁচজনে অনুভব করল তারা গাড়ি দাঁড়ানো লাল মুড়ো ইটের রাস্তা ছেড়ে এসে দাঁড়িয়েছে মরুভূমির বুকে, সেই বিখ্যাত আল খালি মরুভূমি। এই রাতের বেলাতেও এখানে টেম্পারেচার 42-43 ডিগ্রি। তবে যে সুর অনুসরণ করতে করতে তারা মরুভূমির বুকে উঠে পড়েছে, এতক্ষণে সেই সুরটাও বন্ধ হয়ে গেল। চারিদিকে দুচোখ ছুটিয়ে আঁধার দেখে বিনোদ বলল, এই আলখালি মরুভূমি, আজ রাতেই আর এখানে সার্ভে চালাবো না। তবে কাল সকাল থেকেই আমাদের কাজ শুরু করতে হবে। সে তো ঠিকই আছে, কাল তো কাজ না হয় শুরু করব, কিন্তু এখন যে সুরটা আমাদেরকে এখানে টেনে নিয়ে এলো, সেই সুরটা কোথায় মিলিয়ে গেল বলো তো? পুরোপুরি ধুঁধু ফাঁকা মরুভূমির বুকে বাতাসের শব্দও এমন কারোর ডাক মনে হয়। একটু আগের এই ঘটনাটা আমাদের মনের ভুল ছাড়া আর কিছুই হতে পারে না। হ্যাঁ তুহিন, তুই ঠিকই বলেছিস। তবে হ্যাঁ, সবাই কিন্তু চোখ কান খোলা রাখবি, একটু সতর্ক থাকবি, কারণ এখানে বিপদ হতে বেশি সময় লাগবে না। এতক্ষণে দূরে ছেড়ে আসা গাড়ির কাছ থেকে গাড়ির ড্রাইভার হেঁকে বলল, अरे कहाँ चले गए तुम लोग? इधर चले आओ, इधर चले आओ। यहाँ पे तुम लोगों का रहने का मैंने बंदोबस्त कर लिया है। हाँ भैया, थोड़ा ठहरो, हम आते हैं। পাঁচজন মরুভূমি থেকে বালি মারিয়ে এসে দাঁড়ালো গুঁড়ো ইটের সেই লাল রাস্তায়। তখনই তারা দেখল একজন বৃদ্ধ লোক মুখের সামনে লণ্ঠন উঁচিয়ে তাদের সামনে দাঁড়িয়ে ভয়ানক সুরে বলল, বাহ, অনেকগুলো বছর পরে আবার বাঙালির সাথে দেখা হয়ে গেল। জীবনের সায়ন্যে এই মরুভূমির কোলে শেষ জীবনে এসে বাঙালির সঙ্গে দেখা হয়ে যাবে, এ তো আমার পরম সৌভাগ্য। এসো 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 এসো, আমার কাছেই থাকো। এখানে আর কেউ থাকে না, একে একে সবাই চলে গেছে, অনেক দূরে চলে গেছে। বৃদ্ধের মুখে বাংলা কথা শুনে সামনে উপস্থিত পাঁচজন অবাক হয়ে গেল। তৎক্ষণাৎ তাদের ভ্রু কুঁচকে যেতে দেখে বৃদ্ধ বলে উঠল, কি ভাবছ? আমার মুখে বাংলা শুনে অবাক হচ্ছ? আরে না না না, অবাক হবার মতো কিচ্ছু নেই। আমি যে তোমাদের মতনই বাঙালি। আমার জন্ম 1945 সালে পূর্ব পাকিস্তানে, অর্থাৎ বাংলাদেশে। 71-এর স্বাধীনতা যুদ্ধের সময় আমরা সপরিবারে এখানে পালিয়ে এসেছিলাম। এখানে এসে আমি উর্দু ভাষা শিখেছি, আরবি শিখেছি, তবে মাতৃভাষাটা ভুলতে পারিনি। বহুদিন পরে আবার এই বাংলা ভাষায় বলার সুযোগ পেলাম। চলো চলো চলো, আর বাইরে দাঁড়িয়ে থেকো না, এই জায়গাটা একদম ভালো নয়। এখানে শয়তানের উপদ্রব হতে পারে। বৃদ্ধের মুখে কথাগুলো শুনতে শুনতে পাঁচজনের শরীরের রোম খাড়া হয়ে উঠল। বিনোদ বলল, শয়তান? শয়তান মানে? চলো চলো চলো, ঘরে চলো, সব কথা বলবো। অতঃপর বিনোদ ড্রাইভার আকবরের গাড়ির ভাড়া মিটিয়ে দিয়ে তাকে বিদায় জানিয়ে বৃদ্ধর সাথে সামনের অন্ধকার সরু পথ বেয়ে এগিয়ে চলল সামনের ছোট ছোট ঘরগুলোর দিকে। ড্রাইভার আকবর গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, भाई लोग तुम सब संभल के रहना, हाँ, और कोई जरूरत पड़े तो मुझे कॉल कर लेना। এই বলে আকবর চলে গেল। এদিকে পাঁচজন সারাদিনের ক্লান্তিতে এই রাতের বেলায় প্রায় নেতিয়ে পড়েছে। তাড়াতাড়ি তারা বৃদ্ধের সঙ্গে বৃদ্ধর কুঠুরি ঘরে গিয়ে ঢুকল। আসো আসো আসো, সাবধানে আসো।
কুঠুরির মধ্যে ঢুকেই আবারও 5 জন অবাক হলো, কারণ ঘরটা বাইরে থেকে দেখে যেমন কুঠুরি বলে মনে হচ্ছে, ভেতরটা কিন্তু তেমনটা নয়। ঘরে ঢুকতেই চারিদিকে শূন্য, কোনো আসবাবপত্র নেই। একদিকে মেঝের উপর একটা লম্বা চাঁটাই পাতা আছে, আর একদিকে পতপত করে জ্বলছে একটা লণ্ঠন, আর ঘরের এক কোণ থেকে একটা বড় সিঁড়ি নিচের দিকে নেমে গেছে, অর্থাৎ ভেতরটা পুরোপুরি ফাঁপা। মাটির নিচে আন্ডারগ্রাউন্ড ঘর আছে। বৃদ্ধ হাতে লণ্ঠন নিয়ে এগিয়ে গিয়ে সেই সিঁড়ি বেয়ে নিচে নামল। বৃদ্ধকে অনুসরণ করতে করতে 5 জন নিচে নেমে দেখলে সেখানে 2টো পৃথক ঘর আছে। বৃদ্ধ ঘর দুটোকে দেখিয়ে দিয়ে বলল, এই যে 2টো ঘর আছে, বিছানাপত্র সব আছে। 2টো বিছানায় তোমাদের 5 জনের তো হয়েই যাবে। বাবা, কতদিন ধরে অপেক্ষা করে আছি। কেউ তো আসুক এই শয়তান নগরী আবিষ্কার করতে। কেউ আসে না, কেউ আসে না। জানো, আজ প্রায় 35 বছর পরে আবার কেউ এলো এই শয়তান নগরী আবিষ্কার করতে। এতক্ষণে সুচরিতা ও বিথিকা দুজনে একটা ঘরে গিয়ে বিছানায় ক্লান্ত শরীর নেতিয়ে পড়েছে। আর সামনের দিকের ঘরটায় বলতে থাকা বৃদ্ধর এসব কথা শুনে বিনোদ, রাহুল আর তুহিন 3 জনের গায়ের লোম কেমন যেন খাড়া হয়ে যাচ্ছে। বৃদ্ধ আরও বলছে, আগে আরও 10-12টা প্রত্নতাত্ত্বিক দল এসেছিল, কিন্তু ওই শয়তান নগরীর ধ্বংসাবশেষ তারা কেউ খুঁজে পায়নি। এমনকি তারাও ওই ধুধু মরুভূমির বুকে পথ হারিয়ে মরেছে, আর কেউ ফেরেনি। এতক্ষণে বিনোদ বলল, কিন্তু আমরা যে ওই শয়তান নগরীর খোঁজে এসেছি, এই কথা আপনি কিভাবে জানলেন? জানি জানি, সব জানি। তাছাড়া আকবর তো বললো তোমরা নাকি কি সব সার্ভে টার্ভে করতে এসেছো। তখনই বুঝেছি তোমরা ওই শয়তান নগরীর খোঁজে এসেছো। এই যে আলখালি মরুভূমির পুরো পাশেই একটা খালি গ্রাম, এই গ্রামে আপনি ছাড়া আরো লোকজন থাকে তো নাকি? না বাবু, এখানে আমি একাই থাকি। থাকতো একটা সময়, অনেক লোকজন এখানে থাকতো, কিন্তু এখানে আশেপাশেই বোধহয় কোনো শয়তানের বসবাস আছে, তাই বোধহয় এখানে এখনো অবধি কেউ টিকতে পারেনি। একে একে সবাই মরেছে। কিন্তু আপনার কিছু হয় না? আপনি এত বছর ধরে এখানে একা একা আছেন। রাহুলের এমন প্রশ্নে একটা বিকট হাসি দিয়ে বৃদ্ধ বলল, আমার আবার কি হবে? না না, আমার কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমার কিচ্ছু না। আমার কিছু হবে না, আমার কিছু হবে না, এসব বলতে বলতে বৃদ্ধ সেই ঘর ছেড়ে বেরিয়ে এলো। তারপর অন্ধকারের মধ্যে কোথাও যেন মিলিয়ে গেল। এদিকে 5 জন নিজেদের সঙ্গে করে আনা শুকনো খাবার দাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়ল। একটা ঘরে 2 জন মেয়ে এবং আরও একটা ঘরে 3 জন ছেলে শুয়েছে। প্রতিটি ঘরে একটা করে চিমনি জ্বলছে। চিমনির এক বিন্দু আলোয় সারা ঘর কেমন যেন আলো আঁধারের নেশাচ্ছন্ন অবস্থায় ঘুমিয়ে রয়েছে। চারিদিক নিস্তব্ধ, বোধহয় সবাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু বিনোদ 2টো চোখের পাতা এক করেও এখনো সে ঘুমাতে পারেনি। সে ভাবছে বৃদ্ধের বলা প্রতিটা কথা। বৃদ্ধটাই বা কে? সে কেন আজও এখানে পড়ে আছে, এই মৃত্যুপুরীতে? তবে কি সত্যি এখানেই পাওয়া যাবে সেই অকাল্ট নগরী? এসব চিন্তা ভাবনা করতে করতে সবেমাত্র বিনোদের 2 চোখ জুড়ে ঘুম আসতে যাবে, এমন সময় বাইরে সেই বৃদ্ধর প্রবল এক চিৎকার বিনোদের কানে এলো। বৃদ্ধ বলছে, আর কতদিন, আর কতদিন এইভাবে আমাকে তিলে তিলে আশ্বাস মনে বিদ্ধ করবে? দাও না, একবার পাইয়ে দাও ওই পথ। আমার বয়স যে শেষ হয়ে এলো, আমাকে যে তার আগেই ওই পথের সন্ধান পেতে হবে, নইলে যে আমার সমস্ত সাধনা ব্যর্থ। আর কতদিন,
আর কত দিন তোমার সাধনা করলে তবে ওই পথ আমাকে দেখাবে? বলো শয়তান, বলো। বৃদ্ধর কথাগুলো বিনোদের কানে কাঁটার মতন বিচ্ছিল। বিনোদ বিছানা ছেড়ে নিচে নেমে সবে সিঁড়ি দিয়ে ওপরে উঠে বাইরের দিকে যাওয়ার জন্য উদ্যত হবে, তৎক্ষণাৎ সেই বৃদ্ধের কথাবার্তা হঠাৎ বন্ধ হয়ে গেল। বিনোদ আর বাইরে না গিয়ে আবার বিছানায় এসে শুয়ে পড়ে। বিন্দু বিন্দু পিঁপড়ের গতিতে এগিয়ে চলেছে একটা দল। ধুধু মরুভূমির বুকে শো শো শব্দে বয়ে চলেছে উত্তপ্ত বাতাস। এখানে রাতের ম্রিয়মান আলোকরশ্মিতেও টেম্পারেচার প্রায় 43 থেকে 44 ডিগ্রির কাছাকাছি। দিনের আলোয় যা 50 থেকে 55 ডিগ্রিতে গিয়ে পৌঁছয়। তাই শত কষ্ট হলেও এই মরুভূমির বুকে অভিযান করতে হলে এই মধ্যরাতেই করতে হবে, কারণ এই সময়ের মতো উপযোগী সময় আর পাওয়া যায় না। তাই অকান্ত নগরী কিংবা নারকীয় সভ্যতার সহস্র বছরের ইতিহাস উদ্ঘাটন করতে একদল মানুষ হাতে টর্চ লাইট নিয়ে বৃহৎ মরুভূমির বুকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জোনাকির মতো আর্কিওলজিক্যাল সার্ভে করে চলেছে। এমন সময় হঠাৎ টিমের মধ্যে থেকে একজন বলে উঠল, দেখ ভাই দেখ, সামনে ওই বালির স্তূপের মধ্যে কি যেন একটা চকচক করছে। বিস্ময়ের প্রত্যুত্তরে আরও একজন উত্তর দিয়ে বলল, চল আরও একটু এগিয়ে গিয়ে দেখি। এই বলে তারা আরও বেশ খানিকটা এগিয়ে চলল সেই স্তূপাকৃত বালুরাশির দিকে, এবং সেখানে গিয়েই তারা দেখল একটা ছোট খিড়কির মতো দরজা সেই বালিস্তূপের দেওয়ালে চকচক করছে। দেখেই বোঝা যায় এ দরজা বহু প্রাচীন কোনো এক কাঠের উপর কারুকার্য করা দরজা। দলের মধ্যেই একজন তা দেখে চিৎকার করে বলে, এই তো পেয়ে গেছি, এতক্ষণে আমরা বোধহয় পেয়ে গেছি। কিন্তু তার এমন চিৎকার শুনে অন্ধকার মরুভূমির বুকে অনতি দূর থেকে কেউ যেন একজন বিভৎস সুরে বলে উঠল, আজ শয়তান জাগবে, আজ আমি শয়তান জাগাবো, মুক্ত করে দেব নরকের দ্বার। কিন্তু মরুভূমির বুকে রাত বিরেতে প্রাচীন নগরী অনুসন্ধানকারী এই দল কিছু একটা খুঁজে পাওয়ার আনন্দে ওই বিভৎস হাসি বেমালুম এড়িয়ে গেল, এবং সেই প্রাচীন দরজা ঠেলে ভিতরে ঢুকতেই সবাই যেন পা পিছলে পড়ে গেল কোনো এক অজানা অন্ধকার গুহায়। সঙ্গে সঙ্গে বিনোদ চিৎকার করে উঠল। তুহিন হঠাৎ ঘুম থেকে উঠে বলল, কি রে তোর হঠাৎ কি হলো? রাত বিরতে ঘুমোতে ঘুমোতে এমন চেঁচিয়ে উঠলি কেন? বিনোদ সদ্য ঘুম ভাঙা দুটো চোখ একবার কচলে নিয়ে বলল, দুঃস্বপ্ন দেখেছি ভাই, দুঃস্বপ্ন। এই নে একটু জল খা আর ঘুমিয়ে পড়। এত দুশ্চিন্তা করিস না, দুশ্চিন্তা করছিস বলেই ঘুমের ঘোরে এসব দুঃস্বপ্ন আসছে, বুঝলি? চল শুয়ে পড়। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে পাঁচজনই বাইরে বেরিয়ে দেখে বৃদ্ধ তাদের কুঠুরির সামনের গাছটার গোড়ায় হেলান দিয়ে বসে আছে। পাঁচজনকে কুঠুরি থেকে বের হতে দেখে বৃদ্ধ বলল, কি সবার ঘুম কেমন হলো? বলছি মশা টশা কামড়ায়নি তো? রাহুল হেসে উত্তর দিল, না না, মশা কামড়ায়নি, ঘুম ভালোই হয়েছে। আচ্ছা, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথায় পাওয়া যাবে? ও মা, তোমরা এখানে আমার অতিথি হয়ে এসেছো, তোমাদের খাওয়ার ব্যবস্থা আমিই করে দেব, তোমাদের ওসব নিয়ে চিন্তা করতে হবে না। এক মুঠো ডাল ভাত হলেও 5 মানুষের ভাত দেওয়ার ক্ষমতা আমার আছে। না না, এ কি, আপনি বৃদ্ধ মানুষ, আপনি কেন রান্না করবেন? আমরা না হয় রান্না করে নেব। না, রান্না নিয়ে ভাবতে হবে না, তোমরা যে কাজে এসেছো সেই কাজটা মন দিয়ে করো।
ওই শয়তান নগরী খুঁজে বার করো। আমি না হয় এক মুঠো রান্না করে খাওয়াবোক্ষণ। এতক্ষণে বিথিকা বলল, না না, আপনি বরঞ্চ ওদের সাথে যান, নয়তো মরুভূমির মাঝে ওরা পথ হারিয়ে ফেলতে পারে। আমাকে দেখিয়ে দিন, আমি রান্না করছি। বিথিকার কথায় বৃদ্ধ আর দ্বিমত করল না। অতঃপর সকালের টিফিন সেরে বিনোদ, রাহুল, তুহিন তিনজনের সাথে পথপ্রদর্শক হিসাবে বৃদ্ধ অকাল্ট নগরীর ধ্বংসাবশেষ খুঁজতে বেরিয়ে যায়। এদিকে রান্নার দায়িত্বে থাকে সুচরিতা আর বিথিকা। বৃদ্ধ পথপ্রদর্শকের মতো তিনজনের সঙ্গে থাকে এবং সৌদি আরব সম্পর্কে, এই শয়তান সভ্যতা সম্পর্কে যা কিছু তার জানা তা তিনজনকে শোনাতে থাকে। বৃদ্ধ বলে, সৌদি আরবের মাদাইন সালিহার কাছে আরবীয় উটসহ বেদুইন মহিলারা বেশ্যাবৃত্তি পরিত্যাগ করে একসময় শয়তানের আরাধনা শুরু করেছিল। তারা এলাকার আল্লাহ বলে মনে করত ওই শয়তানকে। মরুভূমি জাহাজের উটকে ভোগ চড়াতো ওই শয়তানের উদ্দেশ্যে, কিন্তু তখনও শয়তান জাগ্রত ছিল না। আজও অবশ্য জাগ্রত নেই। তাই আগে যারা শয়তানের সাধনা করত, তাদের মধ্যে যারা বর্তমানে আছে, তারা এখনো পর্যন্ত শয়তানের সাধনা করে যায়। তারা সবাই গোপনে গোপনে আজ ওই শয়তানকে জাগ্রত করতে চায়, কিন্তু তা যে ভীষণ কঠিন কাজ। আপনিও নিশ্চয়ই চান সেই পুরনো শয়তান সভ্যতার সম্রাট শয়তান জাগ্রত হোক? না না না, আমার মতো সাধারণ একজন মানুষ কিভাবে এই শয়তানকে জাগ্রত করবে? তাছাড়া ওই শয়তান সাধনার একটা বিশেষ দিক ছিল। সৌদি আরবের উচ্চ জাতীয় মানুষ যখন নিম্ন জাতি মানুষের উপর অন্যায় অত্যাচার শুরু করলো, তখন সেই নিম্ন জাতির মানুষের মন রাগে ক্ষোভে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠল। আর তখনই তারা আল্লাহর নাম নেওয়া বন্ধ করতে শুরু করলো। হাজার হাজার বছর আগে ধ্বংস হয়ে যাওয়া শয়তান সভ্যতার সম্রাট শয়তানের, কিন্তু তাতে বিশেষ কিছু লাভ হয়নি। শয়তানকে জাগ্রত করার একটা বিশেষ রীতি আছে, অবশ্য সে রীতি প্রায় সকলেরই অজানা। তুহিন বৃদ্ধকে বলল, আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি নিশ্চিত এই মরুভূমির মধ্যেই কোনো এক জায়গায় এই শয়তান নগরীর ধ্বংসাবশেষ পাওয়া যাবে? অবশ্যই, আমি নিশ্চিত এখানেই কোথাও না কোথাও একটা জায়গায় আছে ওই ধ্বংসাবশেষ। এইভাবে খুঁজতে খুঁজতে রাত হয়ে এলো এবং এইভাবে আরও কয়েকদিন অতিবাহিত হলো। তবুও কোনোভাবেই অকাল্ট নগরীর কোনো চিহ্ন মাত্র চোখে পড়ল না। পরের দিন রাতে খাওয়া দাওয়া করার পর সবাই যে যার মতো ঘুমিয়ে পড়েছে। এমন সময় বিনোদের কানে এলো কেমন যেন একটা বীভৎস আওয়াজ। সৌদি আরবের আকাশে তখন মধ্যরাতের রক্তচাঁদ পশ্চিমের মরুভূমির বুকে ধীরে ধীরে তা তলিয়ে যাচ্ছে, আর তার বুক থেকে ঝরে পড়া ক্লান্তিময় আঁধার মরুভূমির কোলে অবস্থিত খালি গ্রামের উপর ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণভাবে। চারিদিকে ছোট বড় কাঁটা জাতীয় গাছ ও সবুজ গাছের পাতা থেকে উষ্ণ বাতাসে বালি বেয়ে পড়ছে ঝিরিঝিরি শব্দে। ইটের গুঁড়ো দিয়ে বাঁধানো লাল রাস্তার আশেপাশে আর কুঠুরির সামনে ধুধু বালিয়ারির উপর তাল তাল অন্ধকার নেমে আসছে আকাশ থেকে। তবে আশ্চর্যের বিষয়, বালি বাতাস মাখাই রাতের সঙ্গে অন্ধকারে গা মিশিয়ে কালো কাপড় পরা কোনো এক প্রাণ আঁধারের মধ্য দিয়ে কুঠুরির সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই মরুভূমির দিকে যেদিকে প্রথম দিন তারা পাঁচজনে একটা সুরের টানে এগিয়ে গিয়ে দাঁড়িয়েছিল। এতক্ষণ বিনোদের অবচেতন মনে দৃশ্যমান এই দৃশ্যপট ভেঙে গেল বাইরে থেকে আসা বৃদ্ধর গুচ্ছ মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে। কিছুক্ষণ ধরে সেই মন্ত্রোচ্চারণ বিনোদের কানে আসার পর বিনোদ খেয়াল করল পাশের ঘরের দরজাটা খট করে খুলে বিথিকা ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছে। ঘরের মধ্যে জ্বলতে থাকা চিমনির টিমটিমে আলোয় বিথিকার চোখ মুখ স্পষ্ট দেখতে পাওয়া যায় না, তবে এটুকু বোঝা যাচ্ছে সে যেন স্বইচ্ছায় বাইরে বের হয়নি, তাকে কেউ যেন টেনে হিচড়ে বের করে নিয়ে যাচ্ছে। বিনোদ দেখে শুনে পাশে শুয়ে থাকা রাহুলকে চুপি চুপি ডাকে,
রাহুল, ওই রাহুল, ওঠ, দেখ বিথিকা কোথায় বেরিয়ে চলে যাচ্ছে। ডাকতে ডাকতে কনুই দিয়ে ধাক্কা দিয়ে বিনোদ রাহুলকে জাগিয়ে দেয়। রাহুল চোখ খুলে দেখে বিথিকা ঘর থেকে বেরিয়ে এসে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে। রাহুল হঠাৎ কিছু বুঝতে না পেরে বিনোদকে জিজ্ঞেস করল, কি রে, কি হয়েছে? বিথিকা এমন করে বাইরে যাচ্ছে কেন? এখানেই তো বাথরুম ছিল, বাইরে কি করতে যাচ্ছে ও? ও স্বেচ্ছায় যাচ্ছে না রে, ওকে বোধহয় মন্ত্র চালনা করেই নিয়ে যাওয়া হচ্ছে। চল ওঠ, ওর পিছন পিছন চল, দেখি কি হয়। ওই যে শুনতে পাচ্ছিস না, গুচ্ছ মন্ত্রোচ্চারণের শব্দ ভেসে আসছে। এইসব কথাবার্তা বলতে বলতে দুজন বিছানা ছেড়ে বিথিকার পিছু নিল। বিথিকা সিঁড়ি ভেঙে উপরে উঠে কুঠুরি থেকে বের হয়ে সামনের মরুভূমির দিকে হেঁটেই চলেছে। তারপর হঠাৎ বিথিকার প্রবল চিৎকার দুজনের কানে এলো। দুজনে তড়িঘড়ি টর্চের আলো ফেলে এগিয়ে গিয়ে দেখল সামনে একটা উঁচু বালির ঢিপির উপর বিথিকা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তাকে এমন মূর্ছিত অবস্থায় দেখে রাহুল কেমন যেন ঘাবড়ে গেল। বিথিকাকে এসে কোলে করে তুলে নেয়। বিনোদ বলল, চল রাহুল, তাড়াতাড়ি ওকে নিয়ে ঘরে ফিরে চল, নয়তো সমস্যা হতে পারে। এমন সময় হঠাৎ মরুভূমির মাঝে প্রবল এক বালি ঝড় ধেয়ে এলো। শোঁ শোঁ শব্দে ঝোড়ো বাতাসে হু হু করে বালি উড়ে যাচ্ছে বাতাসের সাথে। সেই ঝোড়ো বাতাসে রাহুল বিথিকাকে নিয়ে আর এক পাও এগোতে পারল না। রাহুল, চোখ বন্ধ করে নে ভাই, আর বিথিকার চোখ মুখটা একটু ঢেকে দে। প্রায় 10-15 মিনিট মাথা হেঁট করে বসেছিল দুজন। তারপর বালির ঝড় থামলেই রাহুল বিথিকাকে কোলে পাথালি করে কুঠুরিতে নিয়ে এলো। কিন্তু সেই মরুভূমির মাঝে বিনোদ লক্ষ্য করল একটা নতুন জিনিস। সে দেখল বালি ঝড়ে বালি উড়ে সরতে সরতে খানিকটা জায়গা ফাঁকা হয়ে একটা সুড়ঙ্গ পথ বেরিয়েছে। হাতে টর্চ ছিল। সেই টর্চের আলো ফেলে সুড়ঙ্গের পথের বালি খানিকটা সরিয়ে দিয়ে বিনোদ সেই পথ দিয়ে ভেতরে প্রবেশ করল। ধীরে ধীরে সুড়ঙ্গ দিয়ে এগিয়ে গিয়ে বিনোদ প্রবল আনন্দে চিৎকার করে বলে উঠল, পেয়েছি, আমি অকাল্ট নগরী আবিষ্কার করতে পেরেছি। আনন্দে উৎফুল্ল হয়ে টর্চের আলো ফেলতে ফেলতে বিনোদ এগিয়ে গেল ভিতর রাজ্যের পুরো অন্তঃপুরে। সেখানে এক ধ্বংসপ্রাপ্ত রাজসভা এবং রাজ সিংহাসনে এখনো বসে আছে শয়তানের কঙ্কাল মূর্তি। যেন কোনো এক অভিশাপ বলে শয়তানকে কেউ এমন জীবন্ত কঙ্কাল বানিয়ে দিয়েছিল। হঠাৎ বিনোদের হাতের টর্চের আলো গিয়ে পড়ল কঙ্কালের হাতের দিকে, আর সেই হাতে ছিল একটা লাল রঙের চকচকে ব্লাডস্টোন। বিনোদ সেই ব্লাডস্টোনটা হাতে নিয়ে দেখছে। এমন সময় পেছন থেকে সেই বৃদ্ধ ফকির মিয়া বিনোদের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। সেই ব্লাডস্টোনটা তার হাত থেকে ছিনিয়ে নিয়ে উল্লাসময় হাসি দিয়ে বলে ওঠে, পেয়েছি, বহুদিন উপেক্ষা করবার পর আমি নরকের দারুণ মুক্ত করার চাবিকাঠি পেয়ে গেছি। আজ আমি শয়তান জাগিয়ে নরকের দারুণ মুক্ত করতে পারলেই অমরত্ব লাভ করব। বিনোদ মাথায় প্রচন্ড আঘাত পাওয়ায় চোখের সামনে আর কিছুই দেখতে পাচ্ছে না, তবে কানে স্পষ্ট শুনতে পাচ্ছে বৃদ্ধর কথা, তার উল্লাসময় হাসি। প্রচন্ড কষ্টের সত্ত্বেও বিনোদ বলে উঠল, শয়তান, আমি ঠিকই সন্দেহ করেছিলাম, তুইও গোপনে ওই শয়তান সাধনা করিস। তুইও চাস নরকের দারুণ মুক্ত করতে। তবে তবে এতদিন অপেক্ষা করছিলিস কেন? আমি জানি তুই এই অকাল্ট নগরীর রাস্তা জানতিস, তাও কেন ঢুকিসনি? কেন হাতে নিসনি ওই ব্লাডস্টোন? কেন এতদিন অনাবিষ্কৃত রেখেছিল এই প্রাচীন সভ্যতার কথা? আমি এই সভ্যতা আবিষ্কার করতে পারতাম, তাতে একজন প্রত্নতাত্ত্বিক হিসেবে আমার নামও উজ্জ্বল হতো। এর থেকে আর বেশি কি হতো? কিচ্ছু না।
কিন্তু আমি অমর হতে চেয়েছি। বহু বছর ধরে এই শয়তানের সভ্যতা নিয়ে আমি গবেষণা করেছি। সেখান থেকে এই সভ্যতার একটা সংকটের কথা উল্লেখ ছিল। যদি কোনো মুসলমান এই নগরীতে প্রথম প্রবেশ করে এবং প্রথম শয়তানের হাত থেকে ব্ল্যাক স্টোনটা তুলে নেয়, তবে নরকের দ্বার চিরতরে বন্ধ হয়ে যাবে। আমার নাম ফকির মিয়া, আমি একজন মুসলমান, তো তাই শয়তান সাধনা বলে এই শয়তান নগরী স্থান তো জেনেই গিয়েছিলাম, কিন্তু কখনো ঢুকিনি। অপেক্ষা করেছি। আর আগেও যারা এই সভ্যতার খোঁজে এসেছিল তারা সকলেই মুসলমান, তাই তাদেরকেও আমি শেষ করেছি। তোরা নেহাত হিন্দু, তাই তোদের নিয়ে কাজ হাসিল করবার জন্যই তোদের বাঁচিয়ে রেখেছিলাম। এবার সমস্ত গল্প এখানেই শেষ হয়ে যাবে। এই বলে বৃদ্ধ ফকির মিয়া সেই শয়তানের কঙ্কালের সামনে বসেই একটা ছক কেটে ছকের মধ্যবর্তী অংশে ব্লাডস্টোন রেখে নরকের দ্বার উন্মোচন করতে গুচ্ছ ইসলামিক মন্ত্রোচ্চারণ শুরু করেছে। এতক্ষণে মাথার আঘাতে বিনোদ জ্ঞান হারিয়েছে। মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে সেই প্রাচীন নগরীর প্রতিটা দেওয়াল কেমন যেন কেঁপে কেঁপে উঠছে। চারিদিকে শয়তানের এক ভয়ঙ্কর বার্তাবরণ। এমন সময় মন্ত্রোচ্চারণের প্রবল ক্ষমতায় বৃথিকা যেন বাঁধা গরুর মতো কোনরূপ দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই দুরন্ত গতিতে কুঠুরি ঘর ছেড়ে হেঁটে মরুভূমির ওপর দিয়ে আবারও চলে আসছে সেই অকাল্ট নগরীর অভ্যন্তরে। বৃথিকার পেছন পেছন বৃথিকাকে ডাকতে ডাকতে ছুটে আসছে তুহিন, রাহুল আর সুচরিতা। বিথিকা, ওই বিথিকা, দাঁড়া, এইরকম পাগলের মতো কোথায় চললি? অতঃপর তারা দেখল তাদের ডাকে কোনো রূপ সাড়া না দিয়ে বৃথিকা মরুভূমির অনেকটা দূরে গিয়ে একটা সুড়ঙ্গ পথ দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। বৃথিকাকে অনুসরণ করতে করতে তারাও তিনজনে এসে উপনীত হলো সুড়ঙ্গের ভিতর। তারপর যখন প্রাচীন সব ধ্বংসাবশেষ দেখল, তখন তাদের আর বুঝতে অসুবিধে হলো না যে এটাই সেই শয়তান নগরী। অন্দরমহলে প্রবেশ করতেই সুচরিতা দেখল বিনোদ জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে। আর এদিকে বিথিকা শয়তান সাধক ফকির মিয়ার মন্ত্রোচ্চারণে বশীভূত হয়ে তার আঁকা ছকের সামনে বসে নিজের হাতের শিরা কেটে রক্ত ছিটিয়ে দিচ্ছে ছকের মধ্যে অবস্থিত সেই ব্লাড স্টোনটার উপর। আর ফকির মিয়া চিৎকার করে করে বলছে, জাগো শয়তান জাগো, হিন্দু কুমারী নারীর টাটকা রক্ত তোমার ব্ল্যাক স্টোনকে সিক্ত করেছি। জাগো শয়তান, এবার জাগো। এমন সময় হঠাৎ নিজের প্রেমিকার সাথে এমন অন্যায় হতে দেখে রাহুল প্রাচীন নগরীর ভাঙা থামের আঘাতে পেছন থেকে ফকির মিয়ার মাথায় আঘাত করায় প্রবল চিৎকার করে ফকির মিয়া মেঝেতে লুটিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো বিথিকাও। আর এদিকে ততক্ষণে নরকের দ্বার উন্মুক্ত হয়েছে। ধীরে ধীরে নরক থেকে উঠে আসছে শয়তানের দল। আর এইসব কিছুর ভয়াবহতায় তুহিন, রাহুল কি করবে বুঝে উঠতে পারল না। চারিদিকে শয়তানের উপহাস। এমন সময় বিনোদের জ্ঞান ফেরে। বিনোদ, বিনোদ, এখন কি করণীয় বলো? শয়তান ফকির মিয়া যে নরকের দ্বার উন্মুক্ত করে দিয়েছে। বিনোদ, আমি কোথাও একবার কোনো বইতে পড়েছিলাম, সেখানে লেখা ছিল শয়তানকে শেষ করতে হলে ওর হাতের ওই ব্লাড স্টোনটাকে কোনো এক মানুষের শরীর দিয়ে পোড়াতে হবে, এবং একমাত্র সেই আগুন জ্বালাতে পারবে যার সেই দিনই জন্মতিথি। আর এমন মানুষের শরীর দিয়ে পোড়াতে হবে যে শয়তান উপাসক। তাহলে কি হবে? সুচরিতা, এক সেকেন্ড, আজ তো ইংরেজি 22 তারিখ, অর্থাৎ দিনের হিসাবে পরশুদিন তোমার জন্মদিন। কিন্তু আমার মনে হয় আজ তোমার জন্মতিথি, কারণ এবছর অধিবর্ষ বছর পড়েছে, তাই। ঠিক আছে, তুমি যখন বলছো আমি একবার চেষ্টা করেই দেখি। যদি আজই আমার জন্মতিথি হয়
তাহলে আমার হাতে শয়তান আবার শেষ হবে, বন্ধ হবে নরকের দ্বার। কিন্তু কিন্তু যদি এমনটা না হয়, তবে তবে আজই আমাদের সবার মৃত্যু অনিবার্য। মাথায় প্রবল আঘাতে মৃত ফকির মিয়ার মুখের মধ্যে সেই ব্লাড স্টোনটাকে ঢুকিয়ে দিল তুহিন আর রাহুল। সুচরিতা সেই মৃত শরীরের উপর তেল ছিটিয়ে দিয়ে আগুন লাগিয়ে দিল। একটানা 10 থেকে 15 মিনিট চলল শয়তানি উপদ্রব। তারপর ধীরে ধীরে বন্ধ হয়ে গেল নরকের দ্বার। জীবিত হয়ে যাওয়া শয়তান পুনরায় সেই কঙ্কালে রূপান্তরিত হল এবং শয়তানের শেষ হওয়াতে অকাল্ট নগরী ধ্বংস হতে শুরু করছে। বিনোদ চিৎকার করে বলল, চলো তাড়াতাড়ি, সবাই বাইরে বেরিয়ে চলো, কয়েক মুহূর্তের মধ্যে এই প্রাসাদ ধূলিসাৎ হয়ে যাবে। চলো তাড়াতাড়ি পালিয়ে চলো। চারিদিকের দেওয়াল ভেঙে পড়ছে। ধুমধাম শব্দের সাথে অকাল্ট নগরীর পিলার গম্বুজ সব ফেটে ঠিকরে যাচ্ছে এদিক থেকে ওদিকে। সুচরিতা, বিনোদ, রাহুল, বিথিকা, তুহিন 5 জন ক্ষত অক্ষত অবস্থায় যা হোক করে সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে এসে মরুভূমির বালির উপরে ক্লান্ত হয়ে শুয়ে পড়ছে। ঠিক তার কিছুক্ষণ পরে ধীরে ধীরে মরুভূমির বুকে সূর্য উঠে এলো। অতঃপর বিনোদ সেই অকাল্ট নগরীর কয়েকটা ছবি তুলে ইউনিভার্সিটিতে মেল করে দিল। তারপর সেখান থেকে তারা 5 জনের স্বদেশে ফিরে এসেছিল। আর্কিওলজিক্যাল বিভাগে এমন নতুন এক সভ্যতা আবিষ্কার করার জন্য রাজ্য সরকার কর্তৃক এই 5 জনের দলকে সেরা প্রত্নতাত্ত্বিক শিরোপায় পুরস্কৃত করা হলো। আর স্বপ্ন পূরণ হলো বিনোদেরও। শুনছিলেন লেখক অমিয় নস্করের কলমে আধার নগরী। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। বিশেষ সহযোগিতায় পার্থ মুখার্জি। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।